উচ্চতর গণিত প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এর দ্বিতীয় ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহাদুল ইসলাম, প্রভাষক, গণিত বিভাগ, মুন্সিরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা এই অধ্যায়ের কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও কিছু বেসিক বিষয় আলোচনা করে কিছু গাণিতিক সমস্যার সমাধান করে আজকে এই অধ্যায় আজকের ক্লাসটি আমরা শেষ করব। তো সেই পর্যন্ত সকলেই ক্লাসটি উপভোগ করার জন্য অনুরোধ জানিয়ে শুরু করছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আসো আমরা এখানে লক্ষ্য করছি পার্ট 2, বৃত্তচাপের দৈর্ঘ্য ও বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্ত সম্পর্কে আমরা মাধ্যমিকে যথেষ্ট ভালো জ্ঞান লাভ করেছি, তো তারও একটু বিস্তৃতি আমরা একাদশ শ্রেণীতে উচ্চ মাধ্যমিকে আমরা তা রপ্ত করব। তো আমরা নিচের ক্লাসে অনেকগুলা উপপাদ্য আমরা কমপ্লিট করেছি। তো এখনো আমরা কিছু উপপাদ্য নিয়ে আলোচনা করব। দেখো, যে উপপাদ্যটা তোমরা উচ্চতর গণিতের যে তোমাদের বিষয়টা ছিল মাধ্যমিকে, ওই বিষয়টাতে তোমরা অধ্যয়ন করেছিলা। তো এখানে উপপাদ্যটি এখানে আছে, রেডিয়ান এককে কোণের পরিমাণ কোন বৃত্তের কেন্দ্রে উক্ত কোণ উৎপন্নকারী চাপের দৈর্ঘ্য ও ব্যাসার্ধের অনুপাতের সমান। কি বলছে আবার একটু পড়ি। রেডিয়ান এককে কোণের পরিমাণ, তার মানে থিটা। রেডিয়ান এককে কোণের পরিমাণ ধরি, কোণের পরিমাণটা ধরো থিটা। কোণের পরিমাণটা বৃত্তের কেন্দ্রে উক্ত কোণ উৎপন্নকারী, অর্থাৎ যাদের সমন্বয়ে এই থিটা কোণটা উৎপন্ন হয়েছিল, ওই উক্ত কোণ উৎপন্নকারী চাপের দৈর্ঘ্য, চাপ আমরা ধরে নিলাম এস, চাপের দৈর্ঘ্য ও ব্যাসার্ধের অনুপাতের সমান। চাপের দৈর্ঘ্য ও ব্যাসার্ধের অনুপাতের সমান। চাপের দৈর্ঘ্য যদি এস হয়, ব্যাসার্ধ যদি আমাদের আর হয়, তাহলে তাদের অনুপাতটা হবে এস বাই আর। তার মানে থিটাটা হবে এস বাই আর এর পরিমাণ, মানে থিটা ইকুয়াল টু এস বাই আর। আমরা এই বৃত্তের উপপাদ্য অনুসারে আমরা প্রমাণ করব। প্রিয় শিক্ষার্থীরা, এই সূত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূত্র এই অধ্যায়ের অঙ্ক করার জন্য। তা আসো আমরা এই উপপাদ্যটা নিয়ে আলোচনা করি। তো মনে করি, পাশের চিত্রটি লক্ষ্য করো। মনে করি এ বি সি একটি বৃত্ত, এ বি সি একটি বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ হচ্ছে ও এ। একটু আলোচনা করি। এখানে ব্যাসার্ধটা কি, কিন্তু তোমরা ও এও বলতে পারবা, ও বিও বলতে পারবা, ও পিও বলতে পারবা, যেহেতু চিত্রটা আমি এঁকে ফেলছি। ও বি ও পি এর পরিমাপ আমরা সামনে একটু সামনে আমরা আলোচনা করব। অর্থাৎ এরা সবাই ব্যাসার্ধ। তো আমার এখানে প্রয়োজন কি, ও এ ইকুয়াল টু আর, ও এ ইকুয়াল টু আর একক, এবং চাপটা মানে বৃত্তের চাপটা মানে এখান থেকে এতটুক জায়গার অংশটা, এই পর্যন্ত অংশটা এবি চাপ ইকুয়াল টু এস একক, এবং এবি চাপ দ্বারা কেন্দ্র উৎপন্ন কোণ। দেখো এখান থেকে এই পর্যন্ত জায়গাটা
সে কেন্দ্রে কিন্তু থিটা কোণ উৎপন্ন করছে, থিটা রেডিয়ান। প্রমাণ করতে হবে যে s ইকুয়াল টু আর থিটা, অর্থাৎ আমাদের সূত্রটার প্রয়োজন s ইকুয়াল টু আর থিটা। তা আসো আমরা এখানে দেখি বৃত্তের কেন্দ্রে 0 ও হতে, বৃত্তের কেন্দ্র ও হতে যদি আমরা করি, বৃত্তের কেন্দ্র ও হতে ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে, ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এপি, অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত ও এবং এ এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এখান থেকে এপি অংশ এভাবে কাটলাম। এপি বৃত্তচাপ আঁকি যেন পরিধিকে পি বিন্দুতে ছেদ করে। সুতরাং তা আমরা জানি ব্যাসার্ধ পরিমাণ চাপ, ব্যাসার্ধ পরিমাণ যদি চাপ হয় ওই চাপ দ্বারা কেন্দ্র উৎপন্ন কোণকে আমরা 1 রেডিয়ান বলবো, যেটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। সেহেতু সুতরাং কোণ এ ও পি সমান 1 রেডিয়ান। তো কোন বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ বৃত্তটির দৈর্ঘ্যের সমানুপাতিক। কোন বৃত্তচাপ দ্বারা উৎপন্ন, কোন বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ, এই যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে কেন্দ্রস্থ কোণ বৃত্তচাপটির দৈর্ঘ্যের সমানুপাতিক। অর্থাৎ দেখো আমরা এখানে বলতে পারি কোণ এ ও বি অনুপাত কোণ এ ও পি এটা এবং এ ও পি অনুপাত ইকুয়াল টু চাপ এ বি অনুপাত চাপ এপি। তো আমরা উপরে কথাটি থেকে আমরা সুতরাং দিয়ে এই লেখাটা আমরা পাই, চাপ এ ও বি বাই চাপ অনুপাত, হ্যাঁ বাই বলতে অনুপাত এ ও পি ইকুয়াল টু চাপ এ বি অনুপাত চাপ এপি। তো আমরা এতটুক জায়গা থেকে আমরা যদি আরেকটু অগ্রসর হই, আমাদের এখানে এ ও বি কে আমরা কি ধরেছিলাম? থিটা। এবং এপি চাপ, তো এপি চাপকে আমরা 1 রেডিয়ান যেহেতু, সেহেতু এপি ইকুয়াল টু আমরা 1 একক ধরলাম, 1 একক। তো চাপ এবি কে আমরা কি ধরেছিলাম? এস। ব্যাসার্ধ আর, চাপ এপি কার সমান? ব্যাসার্ধের সমান, অর্থাৎ আর। তার মানে আমরা বলতে পারি থিটা ইকুয়াল টু এস বাই আর, থিটা ইকুয়াল টু এস বাই আর। তো এখানে আমরা যদি আর গুণ করি তাহলে এস ইকুয়াল টু আর থিটা। তার মানে আমাদের উপপাদ্যের প্রমাণ এখানে সমাপ্ত বা প্রমাণিত হলো। তো এখান থেকে আমরা কি পাই? বৃত্তচাপ ইকুয়াল টু ওই চাপ দ্বারা কেন্দ্র উৎপন্ন কোণ এবং ব্যাসার্ধ, তার মানে এস ইকুয়াল টু আর থিটা। এই সূত্রটা আমরা প্রমাণও করলাম এবং অঙ্কর ক্ষেত্রেও আমাদের এই সূত্রটা কাজে লাগবে। তারপরে আসো বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলার ক্ষেত্রফল তোমরা নিচের ক্লাসে শিখে এসেছিলা থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার, এটা ছিল ডিগ্রিতে। তো বৃত্তকলার ক্ষেত্রফলটা আমরা এখানে রেডিয়ানে শিখব। তো রেডিয়ানে শেখার জন্য আসো আমরা এখানে পাশে একটা চিত্রটা লক্ষ্য করি এবং এটার সাথে সামঞ্জস্য করি। চিত্রে পি ও কিউ এর ক্ষেত্রফল বাই বৃত্তের ক্ষেত্রফল, পি ও কিউ এর ক্ষেত্রফল বাই বৃত্তের ক্ষেত্রফল, এই দুইটার অনুপাত
ইকুয়াল টু POQ এর পরিমাপ, POQ এর পরিমাপ বাই 2 পাই r। তো POQ এর ক্ষেত্রফলটাই তো POQ এর পরিমাপ। তো বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তটা কি 360 ডিগ্রি, এই কারণে 2 পাই আমরা ধরে এখানে 2 পাই লিখলাম। যাই হোক, তো POQ এর ক্ষেত্রফলকে যদি আমরা এরিয়া A ধরি, বৃত্তের ক্ষেত্রফল সূত্র থেকে আমরা কি জানি, পাই r স্কয়ার। POQ দেখো এখানে থিটা ধরলাম আমরা, 2 পাই তো 2 পাই আছে, এখানে POQ বৃত্তকলার ক্ষেত্রফল, POQ হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। এখানে আমরা POQ কে আমরা এরিয়া A ধরেছি আর কি। হ্যাঁ, POQ হচ্ছে এখানে বৃত্তকলার ক্ষেত্রফল। তো এখান থেকে আমরা এর ভ্যালুটা বের করলেই আমাদের রেজাল্ট। তো এখান থেকে দেখো তো দুইটা পার্টের হরে কিন্তু পাই আছে, তো দুইটা পার্ট থেকে আমরা পাই বাদ দিয়ে দিলাম। তো পাই বাদ দিলে আমরা কি পাই, a ইকুয়াল টু হাফ r স্কয়ার থিটা। তো এ মানে কি, বৃত্তকলার ক্ষেত্রফল। তো প্রথমে বলেছিলাম, তোমরা নিচের ক্লাসে শিখে এসেছিলা বৃত্তকলার ক্ষেত্রফল a ইকুয়াল টু থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই r স্কয়ার। তো এখন রেডিয়ানে তোমরা শিখলা a ইকুয়াল টু হাফ r স্কয়ার থিটা। তা আশা করি এই অঙ্কটা অর্থাৎ এই সমাধানটা তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে মূলত তোমরা দুটি সমাধান অর্থাৎ দুটি সূত্র তোমরা শিখতে পেরেছো। একটা হচ্ছে বৃত্তচাপ s ইকুয়াল টু r থিটা, আরেকটি হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল a ইকুয়াল টু হাফ r স্কয়ার থিটা। এই দুইটা সূত্র তোমরা মনে রাখবা, আমাদের সামনে অঙ্ক করতে কাজে লাগবে। তো আসো, এখানে একটি অঙ্ক দেয়া আছে, আমরা যদি এই অঙ্কটার সমাধান করতে চেষ্টা করি তাহলে কি পাই। এখানে দেখো তো, একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, তার মানে কি আর আমাদের দেয়া আছে 5 সেন্টিমিটার, এবং এর একটি চাপ কেন্দ্রে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করে। চাপটার পরিমাপ জানি না, কিন্তু ওই চাপটা কেন্দ্রে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করে। চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ আমাদেরকে S নির্ণয় করতে হবে বৃত্তকলার ক্ষেত্রফল, আর a ইকুয়াল টু হাফ r স্কয়ার থিটা। তো আমাদের এখানে থিটার পরিমাপ তো দিয়ে দিছে, ঠিক না? তো আমাদের এখান থেকে S এবং a এর মান নির্ণয় করতে হবে। তা সে সমাধানের জন্য কি, আমাদের বৃত্তের ব্যাসার্ধটা দেয়া আছে, আমাদের ব্যাসার্ধ r 5 সেন্টিমিটার। বৃত্ত অর্থাৎ আমাদের কোণটা দেয়া আছে, বৃত্তচাপ কেন্দ্র উৎপন্ন কোণ থিটা 40 ডিগ্রি। তোমরা জানো আমরা এখন উচ্চ মাধ্যমিকে আমরা ডিগ্রিটাকে রেডিয়ানে নিয়ে কাজ করব। ডিগ্রিটাকে যদি রেডিয়ানে নিয়ে কাজ করি তাহলে আমাদেরকে পাই বাই 180 দ্বারা গুণ করা লাগে ডিগ্রিটা উঠানোর জন্য। যদি পাই বাই 180 দ্বারা সংখ্যাটাকে বা ডিগ্রি যার উপরে ডিগ্রি আছে তার সাথে গুণ করি তাহলে সে রেডিয়ানে একক হয়ে যায়। তা আসো 40 ইন্টু পাই বাই 180 রেডিয়ান, এটাকে আমরা ভাগ করলে আমরা পাই 2 পাই বাই 9 রেডিয়ান। তো আমাদের এখানে আর আছে, থিটা আছে, আর আছে থিটা আছে, তো আমরা সহজেই বৃত্তচাপের দৈর্ঘ্য s ইকুয়াল টু r থিটা মান বসাই দিলাম, আমাদের সমাধান বের হয়ে আসলো। খুবই সহজ ভাবে আমরা এটার সমাধান বুঝলাম। এখন আমাদের দ্বিতীয় পাঠ হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। তো বৃত্তকলার ক্ষেত্রফল a ইকুয়াল টু হাফ r স্কয়ার থিটা। আমাদের r এর মানও আমাদের আছে এবং থিটার মানও আমাদের আছে। তো r এর মান থিটার মান বসানোর পরে আমরা কি সমাধান করলে, এখন তোমরা জানো একটা জিনিস খেয়াল করো, উপরে কিন্তু ছিল বৃত্তের চাপের দৈর্ঘ্য, এই কারণে এটা সেন্টিমিটার, ক্ষেত্রফল হলে কিন্তু বর্গ সেন্টিমিটার। তো পায়ের মান আমরা জানি 3.1416, গুণ করলে ক্যালকুলেশন করলেই আমাদের বৃত্তচাপের ক্ষেত্রফল
দুঃখিত, বৃত্তকলার ক্ষেত্রফলটা আমরা সমাধান করতে পারলাম বা রেজাল্টটা বের করতে পারলাম। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। তার পরবর্তীতে আরেকটি দেখো আছে এখানে যে 13 সেন্টিমিটার ব্যাসার্ধের, 13 সেন্টিমিটার ব্যাসার্ধ, তার মানে কি আর এর মানটা দেয়া আছে, ঠিক আছে। 13 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি বৃত্ত পরস্পর ছেদ করেছে, অর্থাৎ দুইটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 13 সেন্টিমিটার। তো এখন তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এ থেকে বি এর দূরত্ব, চিত্রটাকে যদি তোমরা লক্ষ্য করো, এ থেকে বি এর দূরত্ব 24 সেন্টিমিটার। সাধারণ অংশের পরিধি ও ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদের পরিধি এবং ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। সাধারণ অংশ মানে দুইটা বৃত্ত যেহেতু ছেদ করছে, তাদের মধ্যে যে পার্টটা কমন আছে ওই পার্টটাই সাধারণ অংশ, অর্থাৎ ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তো এটার জন্য আমরা এখন লক্ষ্য করি ত্রিভুজ সিএই, ত্রিভুজ সিএই একটা ত্রিভুজ। এই ত্রিভুজ থেকে আমরা এই সমান হাফ এবি, দেখো তো এ বিটা যদি আমাদের পরিমাপ তো আমাদের দেয়, এ বি এর পরিমাপ দেয়া আছে আমাদের 24 সেন্টিমিটার। তো এ বি কে অর্ধেক করলে তো আমরা এই পাই, এই কারণে এ ইকুয়াল টু হাফ এ বি, দ্যাট মিনস হাফ ইন্টু 24 ইকুয়াল টু 12। বুঝতে পেরেছি। এখন আমরা cos থিটার একটা পরিমাপ আমরা বের করা লাগে, কারণ এই পরিমাপ থেকে আমরা থিটার একটা মান নির্ণয় করতে পারবো, কারণ আমরা থিটার মান নির্ণয় করতে হবে আমাদেরকে। তো cos নেওয়ার কারণ কি, আমরা এই এর মান জানি, এই এর মান জানি, তার মানে আমরা ভূমি জানি। এসি জানি, তার মানে আমরা কি জানি, অতিভুজ জানি। ভূমি জানি, অতিভুজ জানি। তো ভূমি জানি, অতিভুজ জানি, এই দুইটার অনুপাত হচ্ছে cos থিটা। আমাদের কাজ কি, এখান থেকে থিটা এর মান বের করা। থিটা মান বের করার জন্য cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, এই কারণে এই বাই এসি লিখলাম। এই এর মান আমরা 12 বের করলাম, এসির মান আমাদের 13 দেওয়া আছে, আমাদের ব্যাসার্ধ 13। তো মানটি বসানোর পরে আমরা cos থিটা অর্থাৎ এখান থেকে থিটার মান বের করলাম, রেডিয়ান 0.3948 রেডিয়ান। সাধারণ অংশের পরিধি, এখানে একটা বলছে সাধারণ অংশের পরিধি। তো সাধারণ অংশের পরিধি সি এবং ডি এর দূরত্ব, ঠিক না, সিডি। তো সিডি কয়টা পার্ট, দুইটা পার্ট, এর লাগে 2 ইনটু সিডি, 2 ইনটু চাপ সিডি, চাপ সিডি। তো এস ইকুয়াল টু আর থিটা। খেয়াল করো এই জায়গাটা, খেয়াল করলে তোমার সম্পূর্ণ সমাধানটা খুবই সহজ। এস ইকুয়াল টু আর থিটা। তো চাপ আমাদের সিডিএস, দেখো 2 আমাদের প্রথমে 2 আমরা রেখে দিলাম, চাপ সিডি এস ইকুয়াল টু আর থিটা। আমাদের আর এর মান কত, 13, আর এর মান আমাদের 13। থিটার মান সিএডি, থিটাটা হচ্ছে আমাদের সিএডি, তো আমরা সিএডিটাকে রাখলাম। এখন একটু খেয়াল করো তো, সিএই যদি থিটা হয়, সিএই যদি থিটা হয়, সিএডি কিন্তু থিটার দ্বিগুণ, দেখো তো। এই কারণে আমরা সিএডি এর পরিবর্তে 2 থিটা লিখলাম।
দেখো থিটাটাকে দ্বিগুণ করলে আমরা CAD এর পরিমাপ আমরা বের করতে পারি। তো 2 13 2 ইন্টু থিটা, তো থিটার মানটা তো আমরা বের করলামই, করার পর যা আছে তা, সুতরাং এটা গুণ করলে আমরা সাধারণ পরিধি 20.5 সেন্টিমিটার। বুঝতে পেরেছ আশা করি। এখন সাধারণ অংশের ক্ষেত্রফল, সাধারণ অংশের ক্ষেত্রফল CAF, CAF যে পরিমাণটা আছে এই পরিমাণটাকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে তো এই অংশটাও পেয়ে যাই, নিচের অংশটাও পেয়ে যাই যদি আমরা দ্বিগুণ করি CAF কে। যাই হোক আমরা করি 2 ইন্টু CDF, 2 ইন্টু CDF এর পরিমাপ। তো এখান থেকে আমরা বের করতে পারি 2 ইন্টু CDF, 2 ইন্টু CDF, এটা আমরা কিভাবে বের করব? 2 ইন্টু CDF পরিমাপটা কি? CDF পরিমাপটা হচ্ছে, দেখো চিত্রে ACD, ACD, ACD থেকে যদি আমরা দেখো ACD বৃত্তাংশের ক্ষেত্রফল, ACD এই যে বৃত্তের যে অংশটা আছে, এই যে আমাদের এই যে অংশটা আছে, বৃত্তাংশের যে ক্ষেত্রফল থেকে আমরা যদি ত্রিভুজ ACD বাদ দেই, ACD বাদ দেই, এই সম্পূর্ণ জায়গা থেকে যদি ACD বাদ দেই তাহলে আমরা কি পাই? CDF পাই। CDF আমরা বের করতে পারি। তো বের করলাম, তারপর এখান থেকে দেখো তো বৃত্তাংশের ক্ষেত্রফল হাফ ইন্টু, হ্যাঁ, হাফ ইন্টু AC স্কোয়ার বৃত্তাংশের, হ্যাঁ, আর স্কোয়ার থিটা, বৃত্তকলার ক্ষেত্রফল বৃত্তাংশের ক্ষেত্রফল আর স্কোয়ার থিটা, এখানে আর হচ্ছে AC, আর হচ্ছে AC, থিটা হচ্ছে CAD মাইনাস হাফ, হাফ এখানে দেখো তো ACD এর ক্ষেত্রফল, ACD এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমিপূরণ উচ্চতা ইন্টু মধ্যবর্তী কোণ সাইন কোণ, হ্যাঁ, মধ্যবর্তী সাইন কোণ, সাইন CAD, এটা একটা নতুন ক্ষেত্রফল তোমরা শিখেছো, মানে এটা উচ্চতর গণিতে তোমরা হয়তো শিখে থাকবা, হ্যাঁ, কোসাইন কোণ CAD। এখান থেকে আমরা এদের মান বসাইলাম। CAD এর মান হচ্ছে আমরা উপরে বের করছি 2 থিটা, তারপরে AC স্কয়ার 13, অর্থাৎ এটা তো ব্যাসার্ধ, CAD তো 2 থিটা, মান বসানোর পরে আমরা ক্যালকুলেশন করলে রেজাল্ট বের হচ্ছে আমাদের 13.44 বর্গ সেন্টিমিটার। বর্গ হলো কেন? ক্ষেত্রফলের একক বর্গ একক, হ্যাঁ, বর্গ দিতে হয়, তোমরা এটা আগেও তোমরা শিখে এসেছো। তো আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছ। এখানে আরো একটি অঙ্ক আছে, দেখো পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার, আর দেয়া আছে তুমি আর তুমি বের মানে জানো ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। চিন্তা করো, ঢাকা ও চট্টগ্রাম এটা কিন্তু বৃত্তচাপ, এই ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্বটা হচ্ছে বৃত্তচাপ, এই চাপ দ্বারা কেন্দ্র উৎপন্ন কোণ হচ্ছে 5 ডিগ্রি। তার মানে তোমার কাছে থিটা দেওয়া আছে এবং তোমার কাছে আর দেওয়া আছে, তো এখানে বলে দিল ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কত। তো দেখো দেওয়া আছে দিয়ে তুললাম ব্যাসার্ধ আর ইকুয়াল টু
পৃথিবীর ব্যাসার্ধটা হচ্ছে ৬,৪৪০ কিলোমিটার পৃথিবীর ব্যাসার্ধ। তো কেন্দ্র উৎপন্ন কোণ থিটা 5 ডিগ্রি। আগে বলেছিলাম যে ডিগ্রিটাকে রেডিয়ানে নিলে পাই বাই 180 দ্বারা গুণ করলে এটা রেডিয়ানে চলে আসলো। ঠিক আছে, আমরা থিটা বের করে ফেললাম। আমাদের ব্যাসার্ধ আছে, আমাদের থিটা আছে। বলেছিলাম যে ঢাকা এবং চট্টগ্রামের যে দূরত্বটা সেটা হচ্ছে বৃত্তচাপ। তো ঢাকা চট্টগ্রাম দূরত্ব বৃত্তচাপ s = r থিটা। আর এবং থিটার মান বসালাম, বসানোর পরে এদেরকে গুণ ভাগ করলে আমরা রেজাল্ট পেয়ে যাই। অর্থাৎ এখানে আমাদের রেজাল্টটা আসছে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব, আমাদের ক্যালকুলেশনে যে মানটা আসছে মানটা হচ্ছে 562 কিলোমিটার প্রায়। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। তো এই ধরনের অঙ্ক আমরা নিচের ক্লাসে করে এসেছি, এখানেও আমরা তার একটা ধারণা আমরা লাভ করলাম। তো এই ধরনের অঙ্ক যদি আমাদের আছে কিনা আমরা একটু দেখি। দেখো তো টাইপ 3-4 একটি বৃত্তচাপ 30 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে তোমাকে আর এর মান 30 মিটার দেওয়া আছে এবং কোণ 60 ডিগ্রি তোমাকে দিয়ে দিছে। বৃত্তচাপটির দৈর্ঘ্য এবং চাপটির দণ্ডায়মান বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। এই অঙ্কটা আমরা হুবহুব করে ফেলেছি। আশা করি এই অঙ্কটা তোমরা নিজে নিজে চেষ্টা করবা এবং আমাকে কমেন্টস করে জানাবা যে অঙ্কটা করেছো কিনা। দ্বিতীয় অঙ্কটি আছে, দেখো একটি বৃত্তচাপ কেন্দ্রে 24 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কেন্দ্রে অর্থাৎ আমাদের থিটা দেয়া আছে। যদি বৃত্তটির যা 49 মিটার হয় তবে বৃত্তচাপটির দৈর্ঘ্য এবং এর দণ্ডায়মান বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। এইটা একটু ভিন্ন টপিকস। দেখো যদি বৃহত্তর যা 49 মিটার হয় তাহলে আমরা সমাধানটা কিভাবে করব? থিটা, দেখো তো সমাধানটা এখানে আমরা লক্ষ্য করি। থিটা 24 আমাদের দেয়া আছে, থিটা 24 ডিগ্রি। তো ডিগ্রিকে আমরা রেডিয়ানে নিতে হবে, আমরা ডিগ্রিকে রেডিয়ানে নিলাম। নেয়ার পরে আমাদের বৃত্তের ব্যাসার্ধটাও আমাদের দেখো কি আছে এখানে, বৃত্তচাপের দৈর্ঘ্য s = r থিটা, কিন্তু r = 492 মিটার। হ্যাঁ, এখান থেকে আমরা r থিটা s = r এর মানটা বসালাম, থিটার মানটা আমরা বসালাম। আমাদের এখানে কি দেয়া আছে? যদি বৃত্তটির যা 49 মিটার হয়, বৃত্তটির যা যদি 49 মিটার হয়, আমরা যদি একটা চিত্র এঁকে একটু আলোচনা করতে চেষ্টা করি। এটা হচ্ছে বৃত্তটা, একটি চাপ, এই ধরো আমি এইখান থেকে এই চাপটা, এইটা হচ্ছে একটা বৃত্তটার চাপ। একটি চাপ কেন্দ্রে অর্থাৎ এই কেন্দ্রে 24 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। যদি বৃত্তের যা
বৃহত্তর যা। আচ্ছা, বৃত্তের বৃহত্তর যা কি বলতো? ব্যাস। এই কারণে এটাকে দুই দ্বারা ভাগ করা হচ্ছে। বৃত্তের বৃহত্তর যা হচ্ছে ব্যাস। হ্যাঁ, তো এখান থেকে আমরা ব্যাসকে অর্ধেক করলে তো ব্যাসার্ধ, তো এখান থেকে আমরা এস এর মান বের করে ফেললাম, এটাই আনসার। তো বৃত্তের ক্ষেত্রফল হাফ আর স্কয়ার থিটা, আমরা আর এর মান তো আমরা জানি, থিটার মানও আমরা জানি, মান বসে দিলাম, আমাদের রেজাল্ট। আশা করি এই দুইটা অঙ্কই তোমরা বুঝতে পেরেছো। একইভাবে তোমরা বাকিটি সমাধান তোমরা নিজে নিজে করতে চেষ্টা করবা, কারণ এই ধরনের অঙ্ক তোমরা আগেও করে এসেছো। হ্যাঁ, আমি যদি এই টপিকসেরই আরেকটি অঙ্ক তোমাদেরকে বুঝাইতে চেষ্টা করি, তাহলে দেখো তো এখানে 5-এর 5 নাম্বার। 5-এর 5 নাম্বার কি আছে এখানে? 5-এর 5 নম্বরে একজন সাইকেল আরোহী এ মিনিটে 250 মিটার ব্যাগে 250 মিটার ব্যাগে এ কলেজ থেকে বি কলেজে পৌঁছলো। এ মিনিটে 250 মিটার ব্যাগ এই কলেজ থেকে বি কলেজে পৌঁছালো। কলেজ দুইটি পৃথিবীর কেন্দ্রে 1 ডিগ্রি 5 মিনিট কোণ উৎপন্ন করলে, তার মানে তোমার কোণ দেওয়া আছে, থিটা দেওয়া আছে, করলে তার কত ঘন্টা সময় লাগবে? গুরুত্বপূর্ণ টপিকস। 5-এর 5 নাম্বার অঙ্কটা আমরা যদি সমাধান করি, তাহলে আমরা পাই, দেখো কলেজদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, কলেজদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। গত ক্লাসে আমরা ডিগ্রির সাথে মিনিটের সম্পর্ক, মিনিটের সাথে সেকেন্ডের সম্পর্ক একটা ক্লাস আমরা করেছিলাম। তো ওই যে সূত্রগুলা বা ওই যে পরিমাপগুলা ডিগ্রি থেকে মিনিট, মিনিট থেকে ডিগ্রিতে নিয়ে আমরা যে কাজটা করব এখন আজকে, তার কি বলা যায়, গাণিতিকভাবে সমাধান করব। এই ধরনের অঙ্ক তোমরা ক্লাস 4, 5, 6, 7 অর্থাৎ মিটার, সেন্টিমিটার, কিলোমিটার, মিলিমিটার, হ্যাঁ, বা সময়ের ক্ষেত্রে করেছো বছর, মাস, ঘন্টা, হ্যাঁ, সেকেন্ড, মিনিট, এইভাবে তোমরা নিচের ক্লাসে এগুলা সমাধান তোমরা করে এসেছো। যেহেতু ওইগুলা তোমরা করেছো, সেহেতু এখানে তোমাদের টোটালি প্রবলেম হওয়ার কথা না। তো আমাদের কলেজদ্বয়ের মধ্যবর্তী কোণ দেওয়া আছে কি? থিটা ইকুয়াল টু 1 ডিগ্রি 5 মিনিট। তো 1 ডিগ্রি 5 মিনিট, তো ডিগ্রির সাথে মিনিটের রিলেশন কি? 1 ডিগ্রি সমান 60 মিনিট। 1 ডিগ্রি সমান 60 মিনিট। তো মিনিটকে ডিগ্রিতে নিব। খেয়াল করো, ছোট একক হচ্ছে মিনিট, মিনিটের তুলনায় বড় একক হচ্ছে ডিগ্রি। তো মিনিট থেকে যদি আমি ডিগ্রিতে যাই, তাহলে মিনিটকে আমি ডিগ্রির যে রেশিওটা, যে 1/60 দ্বারা গুণ করে ফেলবো। বুঝছো কিনা? অর্থাৎ আমি যদি আবার বলি, আমাদের এখানে 5 মিনিটকে যদি ডিগ্রিতে রূপান্তর করি, এটাকে 1/60 দ্বারা গুণ করতে হবে। যেহেতু 1 ডিগ্রি সমান 60 মিনিট, এই রেশিওর কারণে আমরা মিনিটটাকে ডিগ্রিতে রূপান্তর করতে পারি। এতটুকু জায়গা বুঝতে পেরেছো? তারপরে জানো, যেহেতু 1 ডিগ্রি আবার 5/60 ডিগ্রি, তো ডিগ্রি ডিগ্রি যোগ হয়, তো দুইটা যোগ করে আমরা লসাগু করে ফেললাম। লসাগু করে দেখো, যেহেতু দুইটা ডিগ্রি, তোমরা জানো আমরা উপরে ক্লাস উচ্চ মাধ্যমিকে ডিগ্রিতে কাজ করব না, আমরা কাজ করব রেডিয়ানে। ডিগ্রিটাকে রেডিয়ানে নিতে গেলে পাই/180 দ্বারা গুণ করা লাগে। পাই/180 দ্বারা গুণ করলে
সে কি হয়ে যায় রেডিয়ান দেখো সার্কুলার সিস্টেম সে রেডিয়ান হয়ে যায় এখানে দেখো কাটাকাটি করলে 13 পাই রেডিয়ান বাই 2160 বৃত্তের ব্যাসার্ধ r = 6440 কিলোমিটার কলসদের মধ্যবর্তী দূরত্ব s হলে s = r থিটা তো r এর মান হচ্ছে এটা থিটার মান হচ্ছে এই থিটার মান হচ্ছে এটা এই দুইটা যদি আমরা গুণ করি তোমরা জানো পাই এর মান হচ্ছে 3.1416 যদি এটা বসাইলে আমরা গুণ করলে যা হয় তা যেহেতু দশমিকের পরে আরো অসংখ্য ঘর আছে সেহেতু আমরা এখানে প্রায় লিখছি হ্যাঁ তোমরা এখানে প্রায় লিখে দিবা আশা করি এই এতটুক জায়গা তোমরা বুঝতে পেরেছো তারপরে কি আছে আমাদের কলসদের মধ্যবর্তী দূরত্ব s আমরা নির্ণয় করেছি আমাদের প্রশ্নে কি বলছে আমাদের প্রশ্ন বলছে যে তার কত ঘন্টা সময় লাগবে তো আমরা চাপ দৈর্ঘ্য নির্ণয় করেছি এবং সময়টা নির্ণয় করব এখন তো সময়টা নির্ণয় করার জন্য আমরা যে কাজটা করব 250 মিটার যেতে তার সময় লাগে 1 মিনিট এখানে কি বলছে বেগে এই মিনিটে এত মিটার বেগে তো 250 মিটার যেতে তার সময় লাগে এ মিনিট এটার মধ্যে 1 মিনিট হবে বুঝছো কিনা এটা 1 মিনিট 1 মিনিট সুতরাং আমাদের যে চাপ দৈর্ঘ্যটা যে পৃথিবীর উপরে যে এতটুক যেতে তার কত মিনিট তো মিনিটটাকে যদি তুমি ঘন্টায় রূপান্তর করো তাহলে ঘন্টাটা দাঁড়ায় 8 ঘন্টা 7 মিনিট আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো এই ধরনের যত অঙ্ক আছে এগুলা তোমরা নিজে নিজে যদি চেষ্টা করো আশা করি তোমরা এই ধরনের অঙ্ক তোমরা পারবা হ্যাঁ তো এখানে আরেক ধরনের অঙ্ক আছে এইটা নিয়ে আমি আলোচনা করব এটা এই ধরনের অঙ্ক নিয়ে আর আলোচনা করব এখানে আরেকটি অঙ্ক আছে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক সবগুলো অঙ্কই তোমরা পারবা তারপরও আমি দেখো 3 নম্বর একটা অঙ্ক আছে অঙ্কটা নিয়ে একটু আলোচনা করি একটি ত্রিভুজের কোণগুলি সমান্তর প্রগমন শ্রেণীভুক্ত সমান্তর প্রগমনে শ্রেণীভুক্ত সমান্তর প্রগমনে তোমরা 9 10 এ অবশ্যই ধারার অঙ্ক করেছো তোমরা গুণোত্তর ধারা প্রগমন মানে ধারা সমান্তর ধারা গুণোত্তর ধারা সমান্তর ধারাটা কি অর্থাৎ প্রথম পদ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিলে যে অনুপাতটা আসবে যে মানটা আসবে তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ দিলে সেই একই ডিফারেন্সটাই আসবে একই মানই আসবে এটা হচ্ছে সমান্তর প্রগমন বা সমান্তর ধারা বলা হয় এগুলাকে আর দ্বিতীয় পদকে যদি প্রথম পদ দ্বারা ভাগ করে যে মানটা আসে তৃতীয় পদকে যদি দ্বিতীয় মান দ্বারা ভাগ করলে ওই মানটাই আসে তাহলে ওইটা হচ্ছে গুণোত্তর প্রগমন তার মানে সমান্তর প্রগমনটা তোমরা বুঝতে পেরেছো এর বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণ দুটিকে যথাক্রমে রেডিয়ান ও ডিগ্রি প্রকাশ করলে তাদের অনুপাত হবে পাই অনুপাত 90 ডিগ্রি কোণগুলির পরিমাপকে রেডিয়ানে নির্ণয় করো এই কোণগুলির পরিমাপকে আমরা রেডিয়ানে নির্ণয় করব তার সমাধানটার জন্য আমরা কিভাবে করব দেখো সমান্তর প্রগমন মনে করি কোণগুলি আলফা মাইনাস বিটা রেডিয়ান আলফা প্লাস বিটা রেডিয়ান তো আলফা থেকে এটা বাদ দিলে আমাদের শুধু বিটাটিকে দেখো
আলফা প্লাস বিটা থেকে দ্বিতীয় পদ আলফা বাদ দিলে আমাদের শুধু বিটা টিকে, তার মানে এটা হচ্ছে সমান্তর প্রগমন। তো আমরা কোণগুলো ধরে নিলাম, সমান্তর প্রগমনে কোণগুলো আমরা ধরে নিলাম। সি দেয়াতে কি হয়েছে, এটা রেডিয়ানে আমরা এগুলা বের করতেছি। যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, 2 সমকোণ মানে পাই রেডিয়ান, সেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস বিটা ইকুয়াল টু পাই। দেখো 3 কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি, আমরা এটা জানি, এটা থেকে বের করলাম। তার মানে এখান থেকে আমরা আলফা এর মান বের করলাম, যোগ বিয়োগ করলে এখান থেকে আমরা আলফার মান বের করতে পারি। তো এই আলফার মানগুলা যদি আমরা যে দুইটাতে বসাই, এই যে উপরে আমরা যে কোণগুলো আছে কোণগুলাতে যদি বসাই, দেখো প্রথমে হচ্ছে ক্ষুদ্রতম কোণে আলফার মান, দেখো ক্ষুদ্রতম কোণটাতে আমরা কি করতেছি, এখানে দেখো তুললাম, এটা এখানে ক্ষুদ্রতম কোণটা আলফা মাইনাস বিটা আছে, এটা আমরা তুললাম। তোলার পরে দেখো এটা কিসে আছে, আমরা রেডিয়ানে নিলাম। ডিগ্রিটাকে যদি রেডিয়ানে নিতে হয় পাই বাই 180 দ্বারা গুণ করা লাগে, আর রেডিয়ানটাকে যদি ডিগ্রিতে নিতে হয় তাহলে 180 বাই পাই দ্বারা গুণ করা লাগে। কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। আমার ডিগ্রি আছে, এই রাশিটাকে আমি রেডিয়ানে নিব, তাহলে পাই বাই 180 দ্বারা গুণ করব। আমার রাশিটা রেডিয়ানে আছে, এটাকে আমি ডিগ্রিতে নিব, তাহলে 180 বাই পাই দ্বারা গুণ করলে সে কি হবে, ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। তো ক্ষুদ্রতম কোণটাকে আমরা নিলাম, তার মানে বৃহত্তম কোণ অর্থাৎ আলফা প্লাস বিটা এটা রেডিয়ানে ছিল। দেখো আমাদের এখানে দেখো এটা রেডিয়ানে ছিল, বৃহত্তম কোণ সে রেডিয়ানে পাই আছে। দেখো ক্ষুদ্রতম কোণ এটা ডিগ্রিতে আছে, দেখো 90 ডিগ্রি। বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণ দুইটার অনুপাত এগুলো পাই অনুপাত 90 ডিগ্রি। তো এটাকে যদি ভাগ করে ফেলি, ভাগ করলে দেখো কি হয়, এখান থেকে আমরা যেটা বের করতে পারি 90 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি, যে না 90 ডিগ্রিকে কিছু লেখার দরকার নেই, আমরা এখানে দেখো তো অনুপাত মানে কি, এইটা ওই প্রথম আবার একটু ইয়ে করে দেখাই। অনুপাত মানে হচ্ছে a প্লাস বি বাই এই সম্পূর্ণ অংশটা, এটা হচ্ছে পাই বাই সম্পূর্ণ অংশটা। উভয় পক্ষ থেকে দেখো ভাগ করে দিছি, ভাগ করে দেওয়ার পরে দেখো এখানে পাই ওখানে পাই, অর্থাৎ এগুলা ভাগ করার পরে 90 ডিগ্রিটাকে আমরা লিখতে পারি রেডিয়ানে লিখতে গেলে কি হয়, পাই বাই 2। এই দেখো 90 আর 180 তে কাটাকাটি করার পর যদি 90 ডিগ্রি টিকে, না 90 ডিগ্রি না 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 90 ডিগ্রি টিকে না, এখানে এখানে যা আছে তা কাটাকাটি করলে দেখো 2 হয়, 2 এখানে আমাদের আছেই, দেখো এখানে 2 হয়। এই 90 ডিগ্রির সাথে 180 ডিগ্রি কাটাকাটি করলে কি হয়, 2 হয়, 2। এই দেখো এখানে 2 আমাদের আছেই। কাটাকাটি করার পরে যা আছে তা আমরা এখানে এই লাইনটাতে লিখলাম। লিখার পরে আর তারপরে কি হয় দেখো তো, উভয় পক্ষে আমাদের পাই আছে, পাই কাটাকাটি করে দিলাম। পাই কাটাকাটি করে দেওয়ার পরে এখান থেকে এক পাশে আলফা প্লাস বিটা আর এক পাশে 2 ইন্টু আলফা মাইনাস বিটা আমাদের হইল, পেলাম আমরা। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করলাম 3 বিটা ইকুয়াল টু আলফা। আলফার মান কিন্তু আমরা উপরে বের করেছি, দেখো তো পাই বাই 3। আলফার মান হচ্ছে পাই বাই 3, এই আলফার মান হচ্ছে পাই বাই 3। বসানোর পরে এখান থেকে আমরা বিটার মান বের করলাম। এখন আমাদের আলফার মানও আছে, আমাদের কাছে বিটার মানও আছে।
তো আলফা এবং বিটার মান যদি আমরা এই যে আমরা যে কোণগুলো ধরেছিলাম সেখানে বসাই, তাহলে আমরা নির্ণয় কোণগুলো আমরা পেয়ে যাই। দেখো, সুতরাং কোণগুলি এই মানগুলো বসানোর পরে আমরা এই মানগুলো পাই। আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছ। এই চ্যাপ্টারের অঙ্কগুলো মোটামুটি অনেক সহজ। তোমরা ইচ্ছা করলে আমার এই লেকচারটার সাথে সাথে নিজেরাও যদি একটু চেষ্টা করো, সম্পূর্ণ অধ্যায় রপ্ত করতে পারবা। তো আমরা আগামী ক্লাসে আমরা সময়ের যে অঙ্কগুলো আছে, সময় নিয়ে, ঘড়ি নিয়ে এই অঙ্কগুলো আগামী ক্লাসে করব। এখন যে কথাটা বলেছিলাম, এক ধরনের অঙ্ক এখন করব, সময়ের অঙ্কগুলো আমরা আগামী ক্লাসে করব, ঘড়ির কাটার অঙ্কগুলো যেটি আছে। এখন আমরা আরেকটি অঙ্কের সমাধান করব, যেটি হলো, দেখো এখানে আছে 50 ডিগ্রি 37 মিনিট 30 সেকেন্ড। এটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করব। তদ্রূপ এখানে তারা আলাদা আলাদা ভাবে বের করে নিছে। দেখো, সবচেয়ে ছোটকে 30 সেকেন্ড। তো জানো 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। তো সবচেয়ে ছোট একক হচ্ছে 30 সেকেন্ড। 30 সেকেন্ডটাকে আমরা প্রথমে মিনিটে কনভার্ট করার জন্য 1/60 দ্বারা গুণ করলাম। তো এখন সে কিসে কনভার্ট হলো? মিনিটে কনভার্ট হলো। তো আমাদের মিনিট একটা কি দেয়া আছে দেখো তো, 37 মিনিট, আর 30 সেকেন্ডকে আমরা মিনিটে হাফ মিনিট আমাদের বের হয়েছে। তো তার মানে আমরা পরবর্তী দুইটা 37 মিনিট 30 সেকেন্ড এটা বের করলাম। এটা বের করে আমরা দুইটাকে একসাথে লিখে মিশ্র ভগ্নাংশ, যেটা আমরা কিন্তু যে অঙ্কটার মধ্যে করেছিলাম কি, তার মিনিটে মিনিটে যোগ হয় 37 প্লাস হাফ, এইভাবে আমরা লিখেছিলাম, ঠিক না? ব্র্যাকেট দিয়ে উপরে আমরা মিনিট দিয়েছিলাম। এটাও কিন্তু হয়। আবার যদি আমরা এভাবে দুইটাকে গুণ অবস্থায় রাখি, অর্থাৎ মিশ্র ভগ্নাংশ অনুপাতে, তোমরা যে নিচের ক্লাসে যে মিশ্র ভগ্নাংশ করেছিলা, যে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা, হ্যাঁ, আবার মিশ্র ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা, ওইভাবে যদি করো তাহলেও এটা সমাধান তুমি বের করতে পারো। তার মানে 37 × 2 + 1, তার মানে এটা 75/2 মিনিট। এই মিনিটটাকে আবার আমার কি ডিগ্রিতে কনভার্ট করতে হবে। ডিগ্রিতে কনভার্ট করতে গেলে দেখো এটার সাথে 1/60 গুণ, এই দেখো গুণ করলে সে ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল। তো তার পরবর্তীতে দেখো তুমি এতটুকু জায়গার মান আছে, আর 50 ডিগ্রির মান তুমি এটা ডিগ্রিটাকে দেখো বসাইছো, এই 50 ডিগ্রি আর এতটুকুর মান হচ্ছে 5/8 ডিগ্রি। দেখো এটা বসাইলাম, মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করলাম। অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করার পরে আমরা তো রেডিয়ানে প্রকাশ করব। তো এখানে সমকোণ লিখলাম। দেখো সমকোণের জন্য কি লেখা যায়? 1/90 সমকোণ। আর দেখো সমকোণ এই 90, তো সমকোণে লিখলাম। তো এটা এইভাবে না করে এই দিকটাতে না করে তুমি ইচ্ছা করলে এই সম্পূর্ণটাতে ডিগ্রিটাকে রেডিয়ানে নিতে গেলে তোমাদেরকে শিখিয়েছিলাম কি, π/180 দ্বারা গুণ করতে হবে। তো π/180 দ্বারা গুণ করলেও তুমি ডাইরেক্ট রেডিয়ানে করতে পারো। আশা করি এই ধরনের অঙ্ক তুমি সবগুলোই করতে পারবা। এই ধরনের অঙ্কগুলো তুমি তোমার খুব সহজে তুমি করতে পারবা, আশা করি, যদি এই অঙ্কটা বুঝো। এখন যেটা করব বিপরীত। কিসের বিপরীত? যে অঙ্কটা এখন করলাম তার বিপরীত। 2 নম্বর অঙ্কটা দেখো, রেডিয়ান দেয়া আছে, তাকে ডিগ্রিতে ডিনোট করব। তো তোমাকে তো আগে একটা কথা শিখিয়ে রাখছিলাম, রেডিয়ানকে ডিগ্রিতে নিতে গেলে 180/π দ্বারা গুণ করতে হয়, ডিগ্রিকে রেডিয়ানে নিতে গেলে π/180 দ্বারা গুণ করা লাগে। এটা তুমি মাথায় রাখো। তারপর অঙ্কটা একটু আমরা দেখি।
7 পাই বাই 20 রেডিয়ান। দেখো ডিগ্রিতে 180 বাই পাই দ্বারা গুণ করছি, ডাইরেক্ট ডিগ্রিতে কনভার্ট হয়ে গেছে। আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছ। এইটার মতো করে অনুশীলনীতে অনেক অঙ্ক আছে, যে ডিগ্রিটাকে রেডিয়ানে প্রকাশ করা, রেডিয়ানটাকে দেখো। এই দুই ধরনের অঙ্কই তোমরা বাসার চেষ্টা করবা। এই দুইটা অঙ্কই তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমরা কমেন্টে লিখবা, আমাকে বলবা, আমি তোমাদেরকে তার উত্তর দিতে চেষ্টা করব। তো আশা করি আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই সহজ একটি ক্লাস, তোমরা অত্যন্ত সহজে ধরতে পেরেছ, বুঝতে পেরেছ। তো আজকের ক্লাসটি উপভোগ করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী ক্লাসটিকে উপভোগ করার তোমাদেরকে অভিনন্দন দিয়ে স্বাগত জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।